যে কোনো ইংরেজি রিডিং প্যাসেজ পড়ে এই প্যাসেজটা দিয়ে কি বোঝানো হয়েছে সেই মেসেজটি বুঝতে পারাকে বলা হয় রিডিং কম্প্রিহেনশন। এবং রিডিং কম্প্রিহেনশন আমরা কেন করব সেটা যদি দেখি, প্রথমত আইএলটিএস রিডিংয়ে একটা ভালো স্কোর ওঠানোর জন্য, অর্থাৎ আইএলটিএস রিডিংয়ে যদি ভালো স্কোর পেতে হয় তাহলে ইংরেজি পড়ে বুঝতে পারার সক্ষমতা অর্জনের কোনো বিকল্প নাই। সো আপনি যখন ইংরেজি পড়ে ভালোভাবে বুঝতে পারবেন তখন আইএলটিএস রিডিংয়ে বেশ ভালো একটা স্কোর ওঠানো সম্ভব হবে। এরপরের যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আইএলটিএস রিডিং এক্সপ্রিহেনশন শুধুমাত্র রিডিং মডিউলেই যে আপনি ভালো স্কোর পেতে সহযোগিতা করে তা না, বরং অন্যান্য মডিউলগুলোতেও ভালো স্কোর পেতে সহযোগিতা করে। কারণ যখন আপনি ইংরেজি পড়ে বুঝতে পারেন তার মানে হলো খুব অল্প সময়ে যে কোনো প্রশ্ন পড়ে আপনি সহজভাবে ক্যাচ করতে পারেন যে প্রশ্নটাতে কী চাওয়া হয়েছে, এবং রিডিং পড়ে বুঝতে পারেন মানে হচ্ছে আপনি অনেক বেশি সেন্টেন্স স্ট্রাকচার এবং শব্দের সাথে পরিচিত। তাই ধরুন যদি লিসেনিং টেস্ট হয় সেখানে আপনি খুব তাড়াতাড়ি শুনে বুঝতে পারবেন এবং প্রশ্নে কী চাওয়া হয়েছে সেটাও পড়ে বুঝতে পারবেন। তখন লিসেনিংয়ে আপনি খুব ভালো একটা স্কোর পেতে পারেন। ঠিক এইভাবে করে আইএলটিএসের অন্যান্য যেই মডিউলগুলো রয়েছে সেই মডিউলগুলোতেও একটি ভালো স্কোর আপনি পেতে পারেন। এরপর রিডিং কম্প্রিহেনশন আপনাকে সহযোগিতা করে বাংলাদেশের যে কোনো ধরনের জব এক্সামে ভালো একটা স্কোর পেতে। কারণ বাংলাদেশের চাকরির পরীক্ষাগুলোতে ইংরেজি রিডিং থেকে বা রিডিং কম্প্রিহেনশন থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন থাকে। আপনি যদি রিডিং কম্প্রিহেনশনে ভালো হন তাহলে সেখানেও ভালো একটা স্কোর আপনি পেতে পারেন। এছাড়াও রয়েছে আপনি ইংরেজি পড়ে যখন ভালোভাবে বুঝতে পারবেন তখন আপনি শেখার মধ্যে একটা আনন্দ অনুভব করবেন এবং এই আনন্দ অনুভব করার কারণে আপনার শেখার আগ্রহও বেড়ে যাবে। সো এই উপকারটিও রিডিং কম্প্রিহেনশন আপনাকে করবে। সবশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে একাডেমিক লাইফেও ভালো একটা স্কোর ক্যারি করার জন্য রিডিং কম্প্রিহেনশন আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে। সো এই কারণগুলোর জন্য বা এই রিজনগুলোর জন্যই আমরা মূলত ইংলিশ রিডিং কম্প্রিহেনশনের যে স্কিলটা সেই স্কিলটা বাড়াতে চাই, এবং এজন্যই আমরা আমাদের চ্যানেলে রেগুলার ইংরেজি রিডিং কম্প্রিহেনশন ইনক্রিজ করার জন্য বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকব বা রিডিং প্যাসেজ সলভ করে ইংরেজি রিডিং প্যাসেজ আইএলটিএস বই থেকে সলভ করে থাকব। সো সবাইকে স্বাগত জানাচ্ছি দি হাউস টিউটর চ্যানেলে। আজকে আমরা ক্যামব্রিজ আইএলটিএস 16 টেস্ট 1 থেকে রিডিং প্যাসেজ 1 পড়ব। তাহলে মূল প্যাসেজটা পড়া শুরু করা যাক। এখানে বলছে, পোলার বিয়ার্স আর বিং ইনক্রিজিংলি থ্রেটেন্ড বাই দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, বাট দেয়ার ডিসঅ্যাপিয়ারেন্স কুড হ্যাভ ফার রিচিং কনসিকুয়েন্সেস। মানে হলো পোলার বিয়ার বা মেরু ভালুকেরা আর বিং ইনক্রিজিংলি থ্রেটেন্ড, মানে হচ্ছে তারা আরও বেশি হুমকির সম্মুখীন হচ্ছে বাই দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, মানে আবহাওয়া পরিবর্তনের কারণে পোলার বিয়াররা আরও বেশি হুমকির সম্মুখীন হচ্ছে। বাট কিন্তু দেয়ার ডিসঅ্যাপিয়ারেন্স কুড হ্যাভ ফার রিচিং কনসিকুয়েন্সেস, কিন্তু তাদের যদি হারিয়ে যায় তারা, তাহলে সেটার ফলাফল আরও সুদূর প্রসারী হতে পারে। দে আর ইউনিকলি অ্যাডাপ্টেড, তারা খুব বিশেষভাবে মানিয়ে নিয়েছে টু দ্য এক্সট্রিম কন্ডিশনস অফ আর্কটিক সার্কেল, আর্কটিক অঞ্চলের খুব কঠিন পরিস্থিতির সাথে তারা বিশেষভাবে মানিয়ে নিয়েছে। হোয়ার টেম্পারেচার্স ক্যান রিচ -40 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যেখানে তাপমাত্রা প্রায় -40 ডিগ্রি সেলসিয়াসে চলে গিয়েছে বা চলে যায়, সেখানের মতন কঠিন পরিস্থিতিতেও তারা মানিয়ে নিয়েছে। ওয়ান রিজন ফর দিস, এই যে কঠিন পরিস্থিতিতে তারা মানিয়ে নিতে পেরেছে এটার একটা কারণ ইজ দ্যাট, হতে পারে যে দে হ্যাভ আপ টু 11 সেন্টিমিটার্স অফ ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন, মানে তাদের স্কিনের নিচে, তাদের ত্বকের মধ্যে প্রায় 11 সেন্টিমিটার
পর্যন্ত চর্বি রয়েছে, এই কারণে তারা হচ্ছে এটাকে মানিয়ে নিতে পারে। ওই কঠিন ঠান্ডা পরিস্থিতিতে তাদেরকে মানিয়ে নিতে পারে। হিউম্যানস উইথ কম্পারেটিভ লেভেলস অফ অ্যাডিপোজ, অর্থাৎ একই ধরনের চর্বি থাকা মানুষ, চর্বি টিস্যু, অ্যাডিপোজ টিস্যু, এই চর্বিযুক্ত টিস্যু থাকার মানুষ উড বি কনসিডার্ড অবেজ, অর্থাৎ একই ধরনের চর্বি যদি মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষকে মনে করা হবে বা কনসিডার করা হবে একজন মোটা ব্যক্তি হিসেবে, স্থূল ব্যক্তি হিসেবে। এবং উড বি লাইকলি টু সাফার ফ্রম ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ, এবং তারা ভুগতে পারেন ডায়াবেটিস এবং হৃদরোগের মতো জটিল রোগেও। Yet the polar bear experiences no such consequences, কিন্তু পোলার বিয়ারের ক্ষেত্রে এরকম ধরনের কোনো সমস্যায় পড়তে হয় না। A 2014 study by Shi-Ping Liu and colleagues sheds light on this mystery. 2014 সালের একটা স্টাডি বা একটা গবেষণা যেটা করেছে কে বাই শি-পিং লিউ এবং কলিগস, মানে শি-পিং লিউ এবং তার সহকর্মীরা 2014 সালে একটা গবেষণা করেন, যেই গবেষণাটা আসলে এই জিনিসটার উপর আলোকপাত করে। শেড লাইটস মানে হচ্ছে কি আলোকপাত করেন অন দিস মিস্ট্রি, এই রহস্য বা এই ধাঁধারময় একটা জিনিসের উপরে। কারণ এটা একটা মিস্ট্রি যে কীভাবে তারা পারে, যেটা মানুষ পারে না। দে কম্পেয়ার্ড দি জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার্স। জেনেটিক স্ট্রাকচার মানে হচ্ছে জিনগত যেই গঠন রয়েছে পোলার বিয়ারের বা মেরু ভালুকের জিনগত গঠনকে তারা তুলনা করেন। দে কম্পেয়ার্ড, তারা তুলনা করেন উইথ দ্যাট অফ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভস ফ্রম আ ওয়ার্মার ক্লাইমেট, অপেক্ষাকৃত একটু গরম আবহাওয়াতে থাকা তাদের খুব কাছের যে রিলেটিভ, সেই রিলেটিভের জেনেটিক স্ট্রাকচারের সাথে তারা তুলনা করেন। সে রিলেটিভ কারা? দি ব্রাউন বিয়ার্স, অর্থাৎ বাদামি ভালুকের জিনের যে গঠন, সেই গঠনের সাথে পোলার বিয়ারের জিনের গঠনের সাথে তারা তুলনা করেন। কারা? এরা হচ্ছে শি-পিং লিউ এবং তার কলিগ, তারা হচ্ছে এই গবেষণা করার সময় এই তুলনা করেন। দিস অ্যালাউড দেম টু ডিটারমাইন, এটা তাদেরকে শনাক্ত করতে, ঠিক করতে সহায়তা করেছে দি জিনস দ্যাট হ্যাভ অ্যালাউড পোলার বিয়ার্স, ওই সকল জিনকে যেটা হচ্ছে পোলার বিয়ারকে সাহায্য করেছে টু সারভাইভ ইন ওয়ান অফ দ্য টাফেস্ট এনভায়রনমেন্ট অন আর্থ। এই যে পোলার বিয়ারদেরকে এত কঠিন একটা পরিস্থিতিতে সারভাইভ করতে যে সাহায্য করে হচ্ছে যে কিছু জিন। সো ওই যে জিনগুলো, সেই জিনগুলোকে আইডেন্টিফাই করতে সহায়তা করেছে ওই তুলনা করার কারণে। এরপরে রয়েছে লিউ অ্যান্ড হিজ কলিগস ফাউন্ড দ্য পোলার বিয়ার্স হ্যাড আ জিন নোন অ্যাজ APOB হুইচ রেডিউসেস লেভেলস অফ লো ডেন্সিটি লিপোপ্রোটিনস, আ ফর্ম অফ ব্যাড কোলেস্টেরল। লিউ অ্যান্ড হিজ কলিগস মানে লিউ এবং তার কলিগরা খুঁজে পান দি পোলার বিয়ারের হ্যাড আ জিন, পোলার বিয়ারের একটা জিন রয়েছে যেটার নাম হচ্ছে APOB নামে একটা জিন রয়েছে পোলার বিয়ারের, হুইচ রেডিউসেস যেটা হচ্ছে কমিয়ে দেয় লেভেলস অফ লো ডেন্সিটি লিপোপ্রোটিনসকে কমিয়ে দেয়। এবং লো ডেন্সিটি লিপোপ্রোটিনস জিনিসটা কি? আ ফর্ম অফ ব্যাড কোলেস্টেরল, এটা হচ্ছে একটা খারাপ কোলেস্টেরল। সো এই খারাপ কোলেস্টেরলকে পোলার বিয়ারের শরীর থেকে কমাই দিতে হেল্প করে হচ্ছে একটা জিন। ইন হিউম্যানস, মানুষের ক্ষেত্রে মিউটেশনস অফ দিস জিন আর অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড রিস্ক অফ হার্ট, মানুষের ক্ষেত্রে যদি এই জিনের ওঠানামা হয় বা এই জিনের পরিবর্তন হয় তাহলে মানুষের হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। পোলার বিয়ার্স মে দেয়ারফোর বি অ্যান ইম্পর্ট্যান্ট স্টাডি মডেল টু আন্ডারস্ট্যান্ড হার্ট ডিজিজ ইন হিউম্যানস। সুতরাং পোলার বিয়ার হতে পারে অ্যান ইম্পর্ট্যান্ট স্টাডি মডেল, একটা গুরুত্বপূর্ণ পড়াশোনার বিষয় টু আন্ডারস্ট্যান্ড হার্ট ডিজিজ ইন হিউম্যান, মানুষের শরীরে হৃদরোগকে বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় হতে পারে।
The genome of the polar bear may also provide the solution for another condition. বলছে যে পোলার বিয়ারের শরীরের যে জেনোম, দি জেনোম অফ দ্য পোলার বিয়ারের শরীরের জেনোম মে অলসো প্রোভাইড দ্য সলিউশন, একটা সমাধান দিতে পারে ফর অ্যানাদার কন্ডিশন, আর একটা রোগের। উপরে একটা কন্ডিশনের কথা বলছে, এবার বলছে নিচে আর একটা কন্ডিশন মানে আর একটা রোগের সমাধান দিতেও পারে। সেটা কি? অন দ্যাট পার্টিকুলার এফেক্টস আওয়ার ওল্ডার জেনারেশন। অন এরকমের একটা রোগ যেটা পার্টিকুলারলি এফেক্টস বিশেষভাবে প্রভাবিত করে আওয়ার ওল্ডার জেনারেশন, আমাদের বয়স্ক জেনারেশনকে। এবং সেই রোগটা কি? অস্টিওপোরোসিস বা হাড্ডি ক্ষয় রোগ। দিস ইজ এ ডিজিজ হোয়ার বোনস শো রেডিউসড ডেন্সিটি। এটা এমন এক ধরনের রোগ যেখানে হাড্ডিগুলো ওর ডেন্সিটি বা ঘনত্ব কমে যায়, ইউজুয়ালি কজড বাই ইনসাফিসিয়েন্ট এক্সারসাইজ। এবং এটা হওয়ার সাধারণ কারণ হলো ইনসাফিসিয়েন্ট এক্সারসাইজ বা অপর্যাপ্ত ব্যায়াম। এরপরে রেডিউসড ক্যালসিয়াম ইনটেক, হাড়ে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়া, অর ফুড স্টারভেশন অথবা না খাওয়া। বোন টিস্যু ইজ কনস্ট্যান্টলি বিং রিমডেলড। হাড্ডির যে টিস্যু রয়েছে সেই টিস্যুগুলো হচ্ছে কনস্ট্যান্টলি সবসময় বিং রিমডেলড, মানে একরকম থাকে না, সবসময় পরিবর্তন হয়। মিনিং দ্যাট, যার মানে হলো বোন ইজ অ্যাডেড অর রিমুভড, অর্থাৎ হয় হাড্ডি নতুন তৈরি হয় অথবা রিমুভ হয় মানে ক্ষয় হয়। এবং এটা কেন হয়? ডিপেন্ডিং অন নিউট্রিয়েন্ট অ্যাভেইলেবিলিটি, অর্থাৎ পুষ্টির অ্যাভেইলেবিলিটি থাকার কারণে, পুষ্টির অ্যাভেইলেবিলিটির উপরে নির্ভর করে। অ্যান্ড দি স্ট্রেস দ্যাট দ্য বোন ইজ আন্ডার, এবং পুষ্টি এবং হচ্ছে এই হাড্ডির উপরে যে চাপ পড়ে সেই চাপের উপরে বেস করে এটা হয় নতুন করে তৈরি হয় অথবা রিমুভ হয় বা চলে যায়। ফিমেল পোলার বিয়ার্স হাউএভার আন্ডারগো এক্সট্রিম কন্ডিশনস ডিউরিং এভরি প্রেগন্যান্সি। ফিমেল পোলার বিয়ার্স যারা আছে অর্থাৎ মহিলা পোলার বিয়াররা, তারা হচ্ছে খুবই কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যায়, আন্ডারগো এক্সট্রিম কন্ডিশনস, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায় ডিউরিং এভরি প্রেগন্যান্সি, মা হওয়া, প্রত্যেকবার মা হওয়ার সময়। অনস অটাম কামস অ্যারাউন্ড, যখন অটাম চলে আসে বা শরৎকাল চলে আসে, দিস ফিমেলস উইল ডিগ ম্যাটার্নিটি ডেন্স ইন দ্য স্নো। তারা হচ্ছে কি করে, স্নোতে বা বরফের মধ্যে হচ্ছে ম্যাটার্নিটি ডেন খনন করে বা মাতৃত্বকালীন গুহা বানায়। অ্যান্ড এবং উইল রিমেন দেয়ার থ্রু আউট দ্য উইন্টার, পুরো শীত ধরে সেই জায়গায় তারা থাকে। বোথ বিফোর অ্যান্ড আফটার দি বার্থ অফ দেয়ার কাবস, তাদের যে শাবক বা শিশু বাচ্চা এটা জন্মগ্রহণ করার আগে এবং পরে পুরোটা সময় ধরে সেখানে তারা থাকে। দিস প্রসেস রেজাল্টস ইন অ্যাবাউট 6 months অফ ফাস্টিং, এবং এই প্রসেসটা ফলে তাদের কি হয়, প্রায় 6 মাস ধরে তারা না খেয়ে থাকে। হোয়ার দ্য ফিমেল বিয়ার্স হ্যাভ টু কিপ দেমসেলভস অ্যান্ড দেয়ার কাবস অ্যালাইভ, এবং এই না খেয়ে থাকা অবস্থায় তাদেরকে কি করতে হয়, ফিমেল বিয়ার্সদেরকে হ্যাভ টু কিপ দেমসেলভস অ্যান্ড দেয়ার কাবস অ্যালাইভ, তাদের এবং তাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখতে হয়। ডিপ্লেটিং দেয়ার ওন ক্যালসিয়াম অ্যান্ড ক্যালোরিজ রিজার্ভস, এবং এবং এই কাজটা করতে যেয়ে কী হয়, তাদের ক্যালসিয়াম এবং যে ক্যালোরি রয়েছে রিজার্ভ করা সেটা পুরোটাই ফাঁকা হয়ে যায়, ডিপ্লেট হয়ে যায়। ডেসপাইট দিস, এটা সত্ত্বেও দেয়ার বোনস রিমেইন স্ট্রং অ্যান্ড ডেন্স, তাদের যেই হাড্ডিগুলো সেগুলো অনেক শক্ত থাকে এবং ঘন থাকে। ফিজিওলজিস্ট অ্যালান্দা লেনক্স অ্যান্ড অ্যালেন গোটশিপ found an explanation for this paradox in 2008. 2008 সালে শরীরবৃত্ত নিয়ে গবেষণা করে এরকমের একজন ব্যক্তি যার নাম হচ্ছে অ্যালান্ডা লেনক্স এবং অ্যালেন গটশিপ। এরা কি করেন, খুঁজে পান একটা ব্যাখ্যা খুঁজে পান ফর দিস প্যারাডক্স, এই অদ্ভুত ঘটনার একটা ব্যাখ্যা খুঁজে পান। প্যারাডক্স মানে অদ্ভুত ঘটনা, আপাতত দৃষ্টিতে যেটা হচ্ছে দ্বিমুখী মনে হয় এরকমের ঘটনাকে বলা হয় প্যারাডক্স। সো এই প্যারাডক্সের একটা ব্যাখ্যা তারা খুঁজে পান, যে খায় না কিন্তু তাদের হাড্ডি শক্ত থাকে এবং ঘন থাকে, এর কারণ কি? দে ডিসকভার দ্যাট
তারা আবিষ্কার করেন যে প্রেগনেন্ট বিয়ার্স ওয়ার এবল টু ইনক্রিজ দ্য ডেনসিটি, অর্থাৎ গর্ভবতী যেই বিয়ারগুলো রয়েছে তারা হচ্ছে তাদের ডেনসিটি অফ দেয়ার বোনস, তাদের হাড়ের যেই ঘনত্ব রয়েছে সেটাকে বৃদ্ধি করতে সক্ষম হন বিফোর দে স্টার্টেড টু বিল্ড দেয়ার ডেন্স। তাদের মাতৃত্বকালীন গুহা খনন করার আগে তাদের হাড্ডির ঘনত্ব তারা বাড়িয়ে তুলতে সক্ষম হন। ইন অ্যাডিশন, তার সাথে 6 months লেটার, 6 মাস পরে, হোয়েন দে ফাইনালি এমার্জড ফ্রম দ্য ডেন, যখন তারা শেষে তাদের গুহা থেকে বেরিয়ে আসে, উইথ দেয়ার কাপস, তাদের শাবক সহ, দেয়ার ওয়াজ নো এভিডেন্স অফ সিগনিফিক্যান্ট লস অফ বোন ডেন্সিটি। এরকমের কোনো প্রমাণ তখন পাওয়া যায় না যে তাদের ডেন্সিটি, তাদের হাড়ের যে ডেন্সিটি রয়েছে বা ঘনত্ব রয়েছে সেটি কমে গিয়েছে, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। মানে একই রকমই থাকে যখন তারা 6 মাস পরে বের হয়ে আসে তখনও। হাইবারনেটিং ব্রাউন বিয়ার্স do not have this capacity and must therefore resort to measure bone reinformation in the following spring. হাইবারনেটিং ব্রাউন বিয়ার্স, হাইবারনেটিং মানে ঘুমন্ত অবস্থায় থাকা, ঘুমন্ত অবস্থায় থাকা বাদামি ভালুকেরা ডু নট হ্যাভ দিস ক্যাপাসিটি, এই সক্ষমতা তাদের নেই, এবং মাস্ট দেয়ারফোর, সেজন্য অবশ্যই রিজোর্ট টু মেজর বোন রিফরমেশন ইন দ্য ফলোয়িং স্প্রিং, তাই তাদের হাড় নতুন করে তৈরি হয়, পরের বসন্তে তাদের নতুন করে তাদের হাড়টি তৈরি করতে হয়। ইফ দ্য মেকানিজম অফ বোন রিমডেলিং ইন পোলার বিয়ার্স, পোলার বিয়ারের মধ্যে থাকা এই যে হাড্ডি পুনর্গঠনের যে প্রক্রিয়াটা, এইটা ক্যান বি আন্ডারস্টুড, যদি বোঝা যায়, মেনি বেডরিডেন হিউম্যানস, অনেক শয্যাশায়ী মানুষ, অ্যান্ড ইভেন অ্যাস্ট্রোনটস, এবং যারা মহাকাশে ভ্রমণ করে সেই মহাকাশচারীরা কুড পটেনশিয়ালি বেনিফিট, তাহলে তারা উপকৃত হতে পারে। The medical benefits of the polar bear for humanity certainly have their importance in our conservation efforts, but this should not be the only factors taken into consideration. বসে the medical benefits of the polar bear যে for humanity, মানবতার জন্য পোলার বিয়ারের যে মেডিকেল বেনিফিট সেটা অবশ্যই সার্টেনলি, অবশ্যই হ্যাভ দেয়ার ইম্পর্ট্যান্স, অবশ্যই গুরুত্ব রয়েছে ইন আওয়ার কনজারভেশন ইফেক্টস, মানে হচ্ছে এই যে পোলার বিয়ারদেরকে যে সংরক্ষণ করার যেই প্রচেষ্টাগুলো করা হচ্ছে সেই প্রচেষ্টার ক্ষেত্রে মানুষের জন্য তাদের মেডিকেল বেনিফিট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাট কিন্তু দিস শুড নট বি দ্য অনলি ফ্যাক্টরস, কিন্তু এইটাই একমাত্র ফ্যাক্টর হওয়া উচিত না টেকেন ইনটু কনসিডারেশন, মানে এই একটা ফ্যাক্টরকে কনসিডার করেই শুধু তাদেরকে সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া আসলে উচিত না। তার মানে আরও কোনো কারণ তাহলে আছে, দেখি সেটা কি। উই টেন্ড টু ওয়ান্ট টু প্রোটেক্ট অ্যানিমালস, আমরা সাধারণত ওই ধরনের অ্যানিমালদেরকে প্রোটেক্ট করতে চাই বা প্রাণীদেরকে প্রোটেক্ট করতে চাই উই থিঙ্ক আর ইন্টেলিজেন্ট, যাদেরকে মনে করি যে তারা হচ্ছে অনেক বুদ্ধিমান, অ্যান্ড এবং পজেস ইমোশনস, এবং তারা হচ্ছে অনেক যারা ইমোশন বা অনুভূতি প্রবণ হয় তাদেরকে, সাচ অ্যাজ এলিফ্যান্টস, যেমন হাতি অ্যান্ড প্রাইমেটস, অথবা হচ্ছে বানর। বিয়ার্স অন দ্য আদার হ্যান্ড, ভালুকদেরকে, অপরপক্ষে ভালুকদেরকে সিম টু বি পারসিভড, মনে করা হয় অ্যাজ স্টুপিড, বোকা হিসেবে, অ্যান্ড ইন মেনি কেসেস ভায়োলেন্ট, এবং অনেক ক্ষেত্রে এদেরকে হিংস্র হিসেবে মনে করা হয়। অ্যান্ড এবং ইয়েট অ্যানেকডোটাল এভিডেন্স ফ্রম দ্য ফিল্ড, মানে মাঠ থেকে যেই আমরা অভিজ্ঞতাগুলো পাই বা হচ্ছে যেই প্রমাণগুলো পাই সেগুলো কি করে, চ্যালেঞ্জেস দিজ অ্যাজামশনস, আমাদের এই যে অ্যাজামশন বা ধারণা রয়েছে সেই ধারণাকে আসলে চ্যালেঞ্জ করে। কি ধারণা? ধারণা হচ্ছে ভালুক হচ্ছে বোকা এবং হিংস্র। সাজেস্টিং ফর এক্সাম্পল, এবং এটা সাজেস্ট করে যে উদাহরণস্বরূপ দ্যাট পোলার বিয়ার্স হ্যাভ গুড প্রবলেম সলভিং অ্যাবিলিটিস, পোলার বিয়ারদের আসলে খুব ভালো সমস্যা সমাধান করার সক্ষমতা রয়েছে।
আ মেল বিয়ার কল্ড গোগো ইন তেনজি জু, তেনজি জুতে ওসাকা শহরের তেনজি জুতে থাকা একটা মেল বিয়ার যার নাম হচ্ছে গোগো, সে কী করেছে, হ্যাজ বিন অবজার্ভড মেকিং ইউজ অফ আ টুল টু ম্যানিপুলেট হিজ এনভায়রনমেন্ট। হ্যাজ বিন অবজার্ভ, তাকে অবজার্ভ করা হয়েছে যে সে কী করছে, মেকিং ইউজ অফ আ টুল, সে একটা টুলকে ব্যবহার করছে বা একটা জিনিসকে ব্যবহার করছে টু ম্যানিপুলেট হিজ এনভায়রনমেন্ট, তার আশপাশের পরিবেশকে তার পক্ষে নিয়ে আসার জন্য সে এই টুলটা ব্যবহার করতে তাকে দেখা গেছে। দিস বিয়ার ইউজড আ ট্রি ব্রাঞ্চ, এই বিয়ারকে দেখা গেছে যে সে একটা গাছের শাখাকে বা একটা গাছের ডালকে ব্যবহার করছে অন মাল্টিপল অকেশনস, বিভিন্ন উপলক্ষে, টু ডিসলস আ পিস অফ মিট, এক টুকরো মাংসকে স্থানচ্যুত করার জন্য, এক টুকরো মাংসকে নিয়ে আসার জন্য, হ্যাং আউট অফ রিচ, যেটা তার রিচের বা তার পরিধির বাইরে ছিল, এরকমের একটা মাংসকে তার নিজের কাছে নিয়ে আসার জন্য গাছের যে ডাল আছে সেই ডালকে সে ব্যবহার করছে, এরকম দেখা গেছে। প্রবলেম সলভিং অ্যাবিলিটি হ্যাজ অলসো বিন উইটনেসড, অর্থাৎ সমস্যা সমাধান করার যেই সক্ষমতা সেটা আরও লক্ষ্য করা গেছে ইন ওয়াইল্ড পোলার বিয়ার্স, বন্য পোলার বিয়ারের মধ্যেও এটা দেখা গেছে। অলদো নট অ্যাজ অবভিয়াসলি অ্যাজ উইথ গোগো, যদিও সেটা গোগোর মতন এতটা পরিষ্কার নয়। আ ক্যালকুলেটেড মুভ বাই আ মেল বিয়ার ইনভলভড রানিং অ্যান্ড জাম্পিং, মানে আ ক্যালকুলেটেড মুভ মানে হচ্ছে খুব ভেবেচিন্তে লাফ দেওয়া, বাই আ মেল পোলার বিয়ার, একটা মেল পোলার বিয়ার ভেবেচিন্তে লাফ দিচ্ছিল, যার মধ্যে লাফ দেওয়া এবং জাম্পিং, দৌড়ানো এবং লাফ দেওয়া ছিল, দৌড়াচ্ছিল এবং লাফ দিচ্ছিল, অন টু ব্যারেলের উপরে একটা মেল পোলার বিয়ার খুব ভেবেচিন্তে লাফাচ্ছিল এবং দৌড়াচ্ছিল, কী জন্য, ইন অ্যান অ্যাটেম্পট টু গেট আ ফটোগ্রাফার, একজন ফটোগ্রাফারের কাছে যাওয়ার জন্য, যিনি হচ্ছে স্ট্যান্ডিং দাঁড়িয়েছিলেন অন আ প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্মের উপরে 4 মিটার হাই, যেটা তার থেকে 4 মিটার উঁচুতে একটা প্ল্যাটফর্মের উপরে তিনি দাঁড়িয়েছিলেন, এরকম একজন ফটোগ্রাফারের কাছে যেতে সে হচ্ছে খুব ভেবেচিন্তে লাফাচ্ছিল এবং আস্তে আস্তে দৌড়াচ্ছিল। ইন আদার স্টাডিজ, অন্যান্য কিছু স্টাডি বা গবেষণায় দেখা গেছে, সাচ অ্যাজ অন বাই অ্যালিসন অ্যামস ইন 2008 সালে অ্যালিসন অ্যামসের একটা গবেষণায় দেখা গেছে, পোলার বিয়ার্স শোড ডেলিভারেট অ্যান্ড ফোকাসড ম্যানিপুলেশন, পোলার বিয়াররা হচ্ছে খুব সুচিন্তিত এবং ফোকাসড ম্যানিপুলেশনের প্রমাণ তাদের মধ্যে দেখা গেছে, যে মেরু ভালুকদের মধ্যে সুচিন্তিতভাবে মনোযোগ দিয়ে কাজ করার একটা প্রবণতা দেখা গেছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এইমস পর্যবেক্ষণ করেছেন বিয়ার্স পুটিং অবজেক্টস, বিয়াররা হচ্ছে বিভিন্ন ধরনের অবজেক্ট জিনিসপত্র রাখছে ইন পাইল আপ করে বা একটার উপর একটা সাজিয়ে, অ্যান্ড দেন নকিং দেম ওভার, এবং ওগুলোর উপরে তারপরে তারা নক করছে, মানে ঠেলে ফেলে দিচ্ছে, যেটা হচ্ছে হোয়াট অ্যাপিয়ার টু বি আ গেম, যেটা দেখে মনে হতে পারে যে এটা একটা খেলা। দি স্টাডি ডিমনস্ট্রেটস দ্যাট, এই স্টাডিগুলো এটাই শো করে যে বিয়ার্স আর কেপাবল অফ অ্যাজাইল অ্যান্ড থট আউট বিহেভিয়ার্স, মানে বিয়াররা হচ্ছে খুব সচেতনভাবে বিভিন্ন ধরনের আচরণ যে করতে পারে, এইটার একটা প্রমাণ আসলে দেখা গেছে। দিজ এক্সাম্পলস সাজেস্ট, এই উদাহরণগুলো সাজেস্ট করে যে বিয়ার্স হ্যাভ গ্রেটার ক্রিয়েটিভিটি, বিয়ারগুলো রয়েছে অনেক বেশি সৃজনশীলতা এবং প্রবলেম সলভিং অ্যাবিলিটিস, বিভিন্ন সমস্যা সমাধান করার সক্ষমতা, দেন প্রিভিয়াসলি থট, আগে তাদের সম্পর্কে যেভাবে মনে করা হতো তারা আসলে সেরকম না, তাদের মধ্যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি আছে এবং ক্রিয়েটিভিটি আছে। অ্যাজ ফর ইমোশনস, আবেগের কথা যদি বলি, হোয়াইল দ্য এভিডেন্স ইজ অনস অ্যাগেইন অ্যানেকডোটাল, এই যে প্রমাণটা সেটাও হচ্ছে যে খুব বাস্তব ভিত্তিক যে তা না, কিন্তু এরকমের প্রমাণ আছে আর কি।
মেনি বিয়ার্স হ্যাভ বিন সিন টু হিট আউট আইস অ্যান্ড স্নো। অনেক বিয়ারদেরকে বা ভালুকদেরকে দেখা যায় যে তারা হচ্ছে তুষারের যে খণ্ড রয়েছে বা আইস বরফ রয়েছে তাকে হিট করতে দেখা গেছে বা লাথি মারতে দেখা গেছে। সিমিংলি আউট অফ ফ্রাস্ট্রেশন, কিসের জন্য? এটা হচ্ছে হতাশ হওয়া থেকে, হতাশ হইলে তারা এই কাজটা করে। এবং কেন হতাশ হয়? হোয়েন দে হ্যাভ জাস্ট মিসড আউট অন আ কিল, যখন তারা কোনো একটা শিকারকে মিস করেছে তখন যে হতাশা হয়, সেই হতাশা থেকে তারা হচ্ছে তুষারকে হচ্ছে বা আইস অ্যান্ড স্নোকে হচ্ছে হিট আউট করে। এটা শো করে যে তাদের মধ্যে আসলে ইমোশন আছে হতাশা হওয়ার বা অন্য অনুভূতিগুলোর। মোর ওভার, তারপরেও পোলার বিয়ার্স ক্যান ফর্ম আনইউজুয়াল রিলেশনশিপস উইথ আদার স্পেসিস। মেরু ভালুকেরা হচ্ছে ক্যান ফর্ম, গঠন করতে পারে, আনইউজুয়াল রিলেশনশিপ, সম্পর্ক গঠন করতে পারে যেটা স্বাভাবিক না, এরকমের সম্পর্ক তারা গঠন করতে পারে উইথ আদার স্পেসিস, অন্যান্য প্রজাতির সাথে, ইনক্লুডিং প্লেয়িং উইথ ডগস, নিড টু পুল স্লেটস ইন দ্য আর্কটিক। আর্কটিক অঞ্চলে যেখানে হচ্ছে যে কুকুরের সাথে খেলাও এর মধ্যে অন্তর্ভুক্ত। রিমার্কেবলি, অন হ্যান্ড রেইজড পোলার বিয়ার called AG has formed a close relationship with her owner Mark Dumans to the point where they even swim together. On hand raised polar bear, হাতে পালন করা একটা পোলার বিয়ার যার নাম হচ্ছে কল্ড এইজি, যাকে এইজি বলা হয়, সে কী করেছে? হ্যাজ ফর্মড আ ক্লোজ রিলেশনশিপ উইথ হার ওনার, খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে তার মালিকের সাথে, যার নাম হচ্ছে মার্ক ডুমাস। এবং সেই সম্পর্কটা কীরকম? টু দ্য পয়েন্ট, এরকমের একটা পয়েন্টে যে হোয়ার দে ইভেন সুইম টুগেদার, যেখানে তারা একসাথে সাঁতার কাটে, এরকম লেভেল পর্যন্ত তারা একটা সম্পর্ক তৈরি করেছে, যেখানে মনে করা হয় যে তারা মানুষ তাদেরকে হিংস্র মনে করে, সেখানে তারা মানুষের সাথে সাঁতারও কাটে, এরকমের একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। দিস ইজ ইভেন মোর অ্যাস্টোনিশিং, এটা আরও বেশি আশ্চর্যের কারণ যে সিজ পোলার বিয়ার্স আর নোন টু অ্যাক্টিভলি হান্ট হিউম্যানস ইন দ্য ওয়াইল্ড, বনে যেখানে মনে করা হয় যে পোলার বিয়াররা হচ্ছে মানুষদেরকে শিকার করে, সেখানে তারা মানুষের সাথে সাঁতার পর্যন্ত কাটছে। ইফ ক্লাইমেট চেঞ্জ ওয়ার টু লিড টু দেয়ার এক্সটেনশন, যদি আবহাওয়ার পরিবর্তনের কারণে তাদেরকে হারিয়ে যেতে হয়, দিস উড মিন নট অনলি দ্য লস অফ পটেন্সিয়াল ব্রেক থ্রু ইন হিউম্যান মেডিসিন, তার মানে এই না, দিস উড মিন, তার মানে এই না, নট অনলি যে, তার মানে এইটা না যে এটা হচ্ছে মেডিসিন হিস্ট্রিতে খুব বড় ধরনের একটা ইনোভেশনকে আমরা হারিয়ে ফেললাম, বাট কিন্তু মোর ইম্পর্ট্যান্টলি, তার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে দি ডিসঅ্যাপিয়ারেন্স অফ অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড ম্যাজেস্টিক অ্যানিমাল, আমরা একটা হচ্ছে বুদ্ধিমান এবং সুন্দর প্রাণীকেও হারিয়ে ফেলেছি। অর্থাৎ জলবায়ু পরিবর্তন যদি মেরু ভালুকদের বিলুপ্তি ঘটায়, তাহলে শুধু চিকিৎসার ক্ষেত্রে নতুন সম্ভাবনা যে হারাবে তা না, বরং আমরা একটা বুদ্ধিমান এবং সুন্দর প্রাণীকেও হারিয়ে ফেলব। সো এটাই ছিল আজকের প্যাসেজটা। সেই প্যাসেজটা আরও সুন্দরভাবে বোঝার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে শুরুতেই নিজেরা একবার পড়ে দেখতে পারেন যে প্যাসেজটা আসলে আপনারা কি বুঝছেন, তারপরে হচ্ছে আপনারা এই অনুবাদটি দেখতে পারেন, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। ইংরেজি শেখার যাত্রা সকলের সুন্দর হোক। ধন্যবাদ সবাইকে।